আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি হেনা আমার পরিবারের সকল সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। আর আজকে জানেন তো আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। কিন্তু সংসার থেকে তো ছুটি নেওয়ার মতো নেই। তার জন্য আরকি সংসারের কাজে লেগে পড়লাম। তো ওর পাপা বাজার থেকে পার্শে মাছ নিয়ে এসেছিল। সেটাকে এই বেগুন দিয়ে রান্না করব তার জন্য কেটে-কুটে নিচ্ছি। আর জানেন তো টানা ৩-৪ দিন বৃষ্টি হয়েছে। তারপর মাত্র ১ দিনের জন্য বাপের বাড়ি গেছিলাম। ঘর খুলতেই একটা বাজে স্মেল। এখন তো বর্ষাকাল, একদমই কেমন একটা লাগছিল। তো সেটা মানে রাতটুকু আরকি কষ্ট-মষ্ট করে ঘুমিয়েছি। আর জানেন তো আমি এসেই বেডশিটটাকে আগে তুলে দিই। সে ১ দিনের জন্য যাই বা ২ দিনের জন্য যাই। কারণ ওই বেডশিটটা আর ভালো লাগে না। তারপরে যত কাঁথা ছিল তোশকের ওপর থেকে, তো সেগুলোকেও আবার রৌদ্রে দিয়ে এসেছি। তো সবগুলোই একে, একে নিয়ে আসবো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর গ্যাসে রান্না করলে না একটা সুবিধা কি যে অনেকটা সময়ের মধ্যে ভাত বসিয়ে অনেক কিছুই করে নেওয়া যায়। আর কাঠের উনান থেকে তো একটু সরে বা আ একটু আড়াল হলেই চুলোটা নিভে যাওয়ার ভয় থাকে। আর তারপরে আবার ওই চুলো জ্বালাতে খুব কষ্টই হয়ে যায়। তারপরে দেখুন বেগুন আলুগুলোকে কেটে নিয়েছি। আর অনেকেই বলে নাকি যার কোনো নেই গুণ সে খায় বেগুন। তবে জানেন তো আমি এটা বিশ্বাস করি না। কারণ বেগুন এমন একটা সবজি আপনি ভাজা বা পোড়া যাই খান না কেন অত্যন্ত সুস্বাদু। তাহলে আপনাদের কার কি মত? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আমার পরিবারের প্রত্যেক সদস্যরাই আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছে, এটা আমার জীবনে অনেক বড় পাওনা। কারণ হচ্ছে কি বলুন তো? নিজেদের মানুষের থেকেই মানুষ ভালোবাসা কুড়াতে পারে না। আর সেটা আপনারা তো পুরোটাই অজানা, অচেনা। তবুও ওপারের মানুষ হলেও মনের জায়গাটা কিন্তু সবারই কিন্তু সমান নয়, তাই না? আমরা প্রত্যেকেই জটিল মনের মানুষ নয়। অনেকে আবার একটু সম্পর্কটাকে বেশি জটিল করে দেয়। তো যাই হোক, স টক, মিষ্টি, ঝাল এই নিয়েই তো সম্পর্ক বা জীবন। যাই বলেন না কেন, কিন্তু এই পৃথিবীতে না শূন্য হাতে তো আপনাকে কেউই ই মেনে নেয় না। সবার কিন্তু একটা কথাই থাকে যে, "তুমি কিছু না পারলেও আমরা মানিয়ে নেব।" এটা কিন্তু একটা জাস্ট কথারই কথা। শ্বশুরবাড়িতে এসে যদি কোনো মেয়ে কিছু না পারে, তার প্রচুর তাকে কথা শুনতে হয়। হ্যাঁ, যদি কেউ না পারে সে যদি শেখার চেষ্টা করে, তাকে কথা শোনানো বৃথাই। কিন্তু যে মেয়েটা একদম ইচ্ছাও থাকে না এবং অলস, তার জন্য ঠিক আছে। কিন্তু যে সবাইকে গুলিয়ে ফেলে এবং বলতে কিন্তু ছাড়ে না। তো তেমনটাই দেখুন আর হচ্ছে বৌমাদের কোনো কিছু হলেই শাশুড়িরা কিন্তু অনেক কথাই শুনিয়ে দেয়। আমাদের মতো বৌমাদের যেমন কথা শুনতে হয়, আবার অনেক শাশুড়িকেও হয়তো আমাদের মতো কথা শুনতে হয়। তাহলে এদের মধ্যে আপনারা কোনটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। কি বলুন তো? আমি যখন এসেছি, তখন আমাকেও অনেক কিছু ফেস করতে হয়েছে। সেই কথাগুলো নাই বা বললাম। তবে জীবনে অনেক দুঃখ, অনেক কষ্টই পেয়েছি। তারপর অনেকটাই সামলে নিয়েছি। আর দেখুন আজকে না সব পর্দা থেকে শুরু করে বেডশিট সবকিছুই আবার কিন্তু সব খুলে নিয়েছি। কারণ আ প্রথমত মনে হয়েছিল যে রাত্রেই বেডশিটটা পেতেছি, আর দরকার নেই চেঞ্জ করব না। তো সেগুলোকে আবার রৌদ্রে দিয়ে এসছি। আর প্রত্যেকটা পর্দাকে খুলে নিচ্ছি। কারণ অনেকটা দিন এই বর্ষাকালে না পর্দা কাচা খুব সমস্যা। আর আমার তো এক্সট্রাও নেই। কারণ এক্সট্রা একটা ছিল, সেটা আমি এখন আব্বাদের ঘরে দিয়ে দিয়েছি। এবার তার জন্য আমারটা একটাই হয়ে গেছে আর একটা পর্দা এক্সট্রা আছে, যেটা অনেকটাই বড়। তো তার জন্য। আর ১ম এ দেখুন এই ফুলগুলোকে মনে করেছিলাম যে একটু ঝেড়ে নেব। কিন্তু এতটাই ধুলো রয়েছে, তারপর সেগুলোকে আবার পরিষ্কার করে নিয়ে একেবারে মানে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। আর মাঝে মাঝেই না আমি জলে এরকম করে ভিজিয়ে রৌদ্রে ক্লিপ দিয়ে মেলে দিই, তারপর শুকিয়ে যায়। কিন্তু সেটা তো আর সবসময় হয় না। বর্ষাকালে তো হয় না সেভাবে, সেইজন্য। আর দেখুন কতটা জামা বের করেছি কাচার জন্য। আর ঠিক এতটাই কিন্তু ছাদে মেলা রয়েছে। আর একটা ঘর তো খুবই কষ্ট হয়ে যায়। মানে সেই ঘরটাও যদি ঠিকঠাকভাবে গোছানো না থাকে, তখন একদমই ভালো লাগে না। আর আপনার জীবনটাই একটা মেয়ের কাছে কিন্তু তার কুঁড়ে ঘর হোক আর মাটির ঘরই হোক, সে সেটাকে সাজিয়ে বা গুছিয়ে রাখার চেষ্টা করে। তেমন আমিও কিন্তু যথেষ্ট পরিষ্কার করে রাখি। আর তারপরেও আমার একটা
ছোট বাচ্চা আছে, কিন্তু যতটুকু পরিষ্কার করে রাখা যায় আর সেরকমই চেষ্টা করি। তারপর আলনাতে যতটা জামাকাপড় ছিল সব পেড়ে নিয়ে তার একে, একে ভাঁজ করে নিচ্ছি। আর বেডশিটগুলোকে আমি আলমারি মতো আছে একটা, সেইটার মধ্যে ঢুকিয়ে দিই। প্রত্যেক দিনের যা বেডশিট এবং ছেলের বালিশ, সেই সমস্ত জিনিসগুলো। তারপরে আবার গ্রিলের জানলাগুলোকে আবার একটু শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছি। কারণ পর্দার আড়ালে থাকে, একটু ধুলো বটেই জমে। আর ধুলো তো ঝেড়েও পারা যায় না, পুছেও হয় না। তো কি আর করা যাবে? আমাদের ঘরটা কিন্তু রাস্তা থেকে একটু ভিতরে, তাও জানি না এতটা ধুলো হয়। তারপরে আবার পাতা তো আছেই। তো ধুলো আর ঝুল এই নিয়ে অস্থির হয়ে যাই। আর তারপর গাছের পাতা এখন তো পড়বে না, গরমকাল আসলে না প্রচুর উঠানে পাতা হয়। মানে এগুলো হতেই থাকে। আর আগে তো বাপের বাড়িতে না একদম রাস্তার ধারে ঘর ছিল। তো গ্রিলগুলোকে মাসে, মাসে আমি মই দিয়ে উঠে পরিষ্কার করতাম। আর জানেন তো সবাই হাসতো দেখে যে, "পড়ে যাবি বা কিছু হবে" এরকম বলতো। তারপরেও করতাম। তো এখন তো আর অতটাও গ্রিল না। একটা ঘরের আর কতটুকু গ্রিল হবে। তো সেটা আর কোনো ডিজাইনও নেই। তার জন্য না একটু সুবিধাই হয়, জানেন তো? আর শরীরটা এতটা দুর্বল, মানে সেই ছটপটে ভাবটাও আর নেই। কারণ মানুষের না শরীরটাই হচ্ছে আসল সম্পদ। যদি আপনার ভালো থাকে দেখবেন সবকিছুই ভালো লাগে। আর তারপর যদি শরীরটা সাথ না দেয়, মানে ওই দায় সারাপানা একটা করতে হয় আরকি, সেই জন্যই। তখন মেয়েদের না যখন শরীর খারাপ হয় দেখবেন মায়ের কথা খুব মনে পড়ে। যখন বিয়ের আগে অনায়াসেই গিয়ে শুয়ে পড়তাম, মা জ্বর এসছে। তো মা না একের অধিকবার ভাত নিয়ে বা হচ্ছে পানি গরম করে অনেক কিছু নিয়ে বারবার রিকোয়েস্ট করতে থাকতো। কিন্তু শ্বশুরবাড়িতে সেটা হয়তো হাসব্যান্ড করবে, এবার সে যদি বাইরে থাকে তাহলে সে একটা ফোন করতে পারে। কিন্তু মায়ের সেই অভাবটা মনে হয় না কেউ ভুলতে পারে। আর বিশেষ করে আপনি যখন খারাপ থাকবেন বা মন খারাপ থাকবে তখন কিন্তু মায়ের কথাটা অনেক বেশি করে মনে পড়ে যায়। তাই না বলুন? আপনাদেরও মনে হয় আমার মতোই অবস্থা। আমার মনে হয় কি প্রত্যেক মেয়েই শ্বশুরবাড়িতে প্রত্যেকটা দিন কাটায় কিন্তু বাপের বাড়ির কথাটাকে মনে করেই কিন্তু। সেটা কিন্তু ভোলে না। একটা মাছআলা বা হচ্ছে একটা সবজিওয়ালা গেলে মনে হয় যে, ইস! আমার বাপের বাড়ির সামনে থেকেও ঠিক এরকমভাবেই যেত। আর জানেন তো যখন আমি বাপের বাড়ি যাই, তার কাছাকাছি এলাকা, মানে ধরুন আমার বাড়ির থেকে ২-৪ টে বাড়ির মধ্যে যে সমস্ত গাছপালা গুলো থাকে, দেখতে, দেখতে যাই এবং মনে হয় যে আমি খুব বাড়ির কাছাকাছি চলে এসেছি। কিন্তু যেদিনকে বাড়ির থেকে ফিরি, শ্বশুরবাড়ির দিকে আসি, সেদিনকে না ওইদিকে তাকাতে কতটা কষ্ট হয়। মনে হয় সেই বাড়িটাকে ছেড়ে চলে যাচ্ছি। তো যদিও আমি ভুলক্রমে শাশুড়িকে বলে ফেলি যে, "মা আমি বাড়ি যাচ্ছি।" মা যেন একটু বড্ডই রাগ করে। কিন্তু কি করব বলুন তো? এতদিনের মায়া সহজে কি ত্যাগ করা যায়? আপনাদের শাশুড়িরাও কি বাড়ি বললে রাগ করে? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আমরা তো বাড়ি বলতে আমরা জানি যে আমাদের কোনো বাড়িই নেই। শ্বশুরবাড়িতেও কিছু হলে দেখবেন কত কিছুই বলে নেয়। তখন খুব মনটা বিষণ্ণ লাগে যে সত্যিই কি আমরা অসহায়? মনের কোথাও একটা জায়গায় কিন্তু সেটাই মনে হয়। তারপরে আপনার যদি হাসব্যান্ডের সাথে মনোমালিন্য হয়, তার থেকে খারাপ আর কিছুই হয় না। কারণ পরিবারের অন্যান্য সদস্যরা ঠিক অন্যরকম। কিন্তু একটা হাসব্যান্ডের সাথে যদি ঝগড়া বা অন্য কিছু হয় তখন মনে হয় যে থাকবোই না বা আমার আর ইচ্ছা করছে না। তো সামান্য কিছুটাও তখন অসামান্য হয়ে যায়। কিন্তু বাপের বাড়িতে দেখ অনেক কিছুই মায়ের সাথেও খুনসুটি হয় বা বাবার সাথে, তখন কিন্তু এই ফিলিংসটা আসে না। মনে হয় যে এটা আমার বাড়ি। কিন্তু যেদিন বিয়েটা হয় এবং বাবা সেই ছেলেটার হাতে সঁপে দেয়, সেদিন মনে হয় যে ওই বাড়িটাও যেন কোথায় হারিয়ে গেছে। তো আমার তো ভারিই কষ্ট হয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর যাদের নতুন বিয়ে হয়েছে তারা তো বুঝতে পারবে তীব্র যন্ত্রণা ধিকে, ধিকে কিভাবে জ্বালিয়ে দেয়। আগে যখন সন্ধ্যা হতো খুব কান্না করতাম
যে আমার একদমই ভালো লাগছে না। কিন্তু শুধুমাত্র সেই ভালোবাসা বা হয়তো এটা ঈশ্বরের একটা দান বলেই একটা মেয়ে কিন্তু কষ্ট হলেও থেকে যেতে পারে। কিন্তু কোনো রিলেটিভের বাড়িতে কিন্তু দেখবেন আপনার মন যদি ভালো না লাগে, তক্ষুনি আমরা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে চলে আসি যে আমার ভালো লাগছে না। তো শ্বশুরবাড়িতে সেটা করার মতো কোনো উপায়ই কিন্তু থাকে না। ইচ্ছা থাকলেও কষ্ট করে সবকিছু মুখ বুজে সহ্য করে নিই আমরা। আর তারপরে দেখুন গ্রিলগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। এটাই আমার কাছে স্বপ্ন, স্বর্গ সমস্ত কিছু বলতে পারেন। কারণ যখন আসি জীবনে কিন্তু আমার বাবা আমাকে কিন্তু বিরাট অট্টালিকা দেখে বিয়ে দেয়নি। শুধুমাত্র আমার হাসব্যান্ডকে দেখে বিয়ে দিয়েছিল ওর কথা। সেই কথাগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব যদি আপনারা শুনতে চান। আর প্রত্যেককেই আমি অনুরোধ করব আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি আপনাদের মনের কোণায় কোনো একটা জায়গায় আমি জায়গা করতে পারি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর দুপুরে ঘরের সমস্ত কাজ করে একটু ঘরের পিছনেও গেছিলাম। তো ওখানে অনেক গাছপালা আছে আর দেখুন এটা আপনাদেরকে দেখাচ্ছি সাপের খোলস বদলেছে। আর জানেন তো সাপের খোলসটা মানে কতটা বুঝতে পারছেন জানি না। কোথায় দেখাও? মানে এতটাই শক্ত এবং পুরু যে কি বলবো আর কি শুকিয়ে গেছে যেহেতু আজকে না। খুব রোদ আর প্রত্যেকটা কোষ ছিঁড়ে ছিঁড়ে এসছে। আর এই যে পিছনে আমাদের বড় বড় আম গাছ কাঁঠাল গাছ রয়েছে আর এইটা জানেন তো করমচা গাছ, প্রচুর করমচাও হতে দেখেছি। আর আপনাদের কার কার করমচা খেতে ভালো লাগে? আমার জানেন তো যখন পিঙ্ক কালার হয় গাছে থাকে তখন যেন অসাধারণ লাগে। আর এই যে পুকুরের মধ্যে পাটগুলোকে পচাচ্ছে, তো সেইটাই। তারপর তো ঘরে চলে এসেছি আর সবকিছু করে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ব্যাগটা রেখেছি কারণ আরো ২ দিন পরে বাপের বাড়ি ফেরও যেতে হবে। তার জন্য বাইরে রেখে দিলাম। তো আপনাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। খোদা হাফিজ।